সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সকালের বার্তা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করুণে আমিও ভালো আছি। তো চলুন বন্ধু, শুরু করব। বন্ধু, কিছু কথা, কিছু আলোচনা, কিছু অভিজ্ঞতা শেয়ার, এর মধ্যে দিয়েই আজকের এপিসোডটি তৈরি হবে। তো ফার্স্ট টু লাস্ট অবশ্যই সাথে থেকে সম্পূর্ণ এপিসোডটি দেখবেন। আর কিছু ঘোষণা করব, নিজের কিছু গল্প বলবো। তো যদি আপনারা শুনতে পারেন ফার্স্ট টু লাস্ট, তাহলে নিজের মনের পরিবর্তন ঘটবে এবং আপনার জীবনে নতুন সূর্য উদয় হতে পারে। এবং যেহেতু পার্শ্ব শিক্ষকদের বিষয়েও বলবো, তাই পার্শ্ব শিক্ষক সেই সাথে এসএসএম প্রকল্পের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই কথাগুলো কাজে লাগতে পারে। তো চলুন শুরু করছি। প্রথমে গতকালকের একটা খবর নিয়ে কথা বলি। ডিএনএ বেঙ্গল ইউটিউব চ্যানেল, যার কর্তৃপক্ষ রাজেশ ব্যানার্জি, তিনি কাল একটা খবর করেছেন। সেই খবরটা আমিও আমার চ্যানেলে করেছি। রাজেশ বাবুর ভিডিওটা নিয়ে কপি করে, ওনার সাথে পারমিশন নেওয়া আছে যে উনি কোনো ইম্পর্টেন্ট ভিডিও বানালে যে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি কপি করব। অত্যন্ত ভালো সম্পর্ক ইউটিউবার হিসেবে, একদিকে পার্শ্ব শিক্ষক, আবার একদিকে দুইজনই ইউটিউব চালাই, রিলেশন ভালো। অনেক কথা হয়, গঠনমূলক কথা হয়, কিভাবে এগিয়ে যাওয়া যায় সে কথাগুলো হয়। তো ত্রিপুরার একজন শিক্ষক গতকালকে বলেছেন প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের যে স্যালারি দেওয়া হয় সেটা 21,000, আপার প্রাইমারিতে দেওয়া হয় 27,000 প্লাস ডিএ, অন্যান্য সুযোগ সুবিধাও আছে। কোথাও কোথাও 30-এর উপরে আছে, দুটোই কিছুটা ডিফারেন্স আছে, কিন্তু প্রাইমারি আপার প্রাইমারিতে 30-এর উপরে। কিন্তু পশ্চিম বাংলায় কত? বাম জামানায় কত ছিল? বাম জামানায় 5,400 কি 900, আমার অত মাথায় কাজ করে না প্রাইমারিতে, আর ওটা হচ্ছে 7,000 প্লাস। দিদি বলেছিলেন দিল্লিতে 9,000, বাংলায় 3,000। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আজকে সেই দিদি মসনদে অধিষ্ঠিত হয়ে সেই একই কাজ করে চলেছেন। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। দিল্লিতে হয়তো 30-এর উপরে বা কাছাকাছি, ত্রিপুরাতে 21, 27, আরও অনেক জায়গাতে কাঠামো দেওয়া হয়েছে, কিন্তু বাংলায় ব্যয়। এটা মানবেন? হ্যাঁ, আমি আপনাদের জিজ্ঞেস করছি, এটা কি মানবেন? মানেন না বলেই আমরা মাথা তুলে দাঁড়িয়ে গত বছরে গগনভেদী আন্দোলনের মধ্যে দিয়ে চিৎকার করে বলেছিলাম, দিদি আমাদের ন্যায্য যে পাওনা, একটা শিক্ষকের 16 বছর চাকরি করার পরে যে অধিকারটুকু অর্জিত হয় সেই অধিকার প্রণয়ন করুন। কিন্তু তিনি কর্ণপাত করেননি। আমাদের কি করা দরকার? আমাদের যেটা করা দরকার সেটা হলো আবার ঝাঁপাতে হবে, আবার বাংলা কাঁপাতে হবে। তার সময় কিন্তু চলে এসেছে 18 ডিসেম্বর 2020। থেমে থাকার কোনো জায়গা নেই। বলবেন প্রতিদিন এই একই বকবকানি। বন্ধু, প্রতিদিন যেহেতু খেতে হয়, উঠতে হয়, ব্রাশ করতে হয়, দাঁত মাজতে হয়। এই যে আমি দাঁত মাজি না, আমার বন্ধুরা বলেন যে দাঁত মাজেন, দাঁতের শীতলা। ভোরবেলা উঠে আজকে কি করেছি শুনুন। 3:30-এর সময় উঠেছি, স্কলারশিপের ফর্ম ভরতে বাকি আছে। স্কলারশিপের স্কুলের ফর্মগুলো আমিই ভরি। তো উঠে 3:30-এর সময় কম্পিউটারটা খুললাম, 2-5টা ফর্ম ফিল আপ করলাম। 4:30 বেজে গেল। 3:30-এর সময় উঠেছি, ব্রাশ করেছি। কিন্তু এই ব্রাশ করে, মাজন দিয়ে, কলগেট দিয়ে ব্রাশ করে দাঁতে যদি ছিদলা জমে থাকে তাহলে সেটা ওঠে না। তো আমি যখন দেখলাম বন্ধুরা বলছে দাঁতে ছিদলা, তখন মাঝে মধ্যে আমি যেটা করি সেটা হলো ওই
মাজন পাওয়া যায়, বিক্রি করতে আসে 10 টাকা প্যাকেট, সেটা দিয়ে ঘষলে দাঁতটা চকচকে ঝকঝকে হয়ে যায়। আবার আঁকা থেকে, গ্রামের লোকে করে, আঁকা থেকে ছাই দিয়ে ঘষলেও একদম ঝকঝক 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 করবে। কিন্তু আমার দাঁত একটা ভিতরে, ওখানে তো যায় না, কিন্তু চেষ্টা করলে ওটাও পরিষ্কার করা যাবে। কিন্তু ভাই অত সময় নেই। তবে এটা খুব ভালো দিক, আপনারা এগুলোকে সচেতন করে দেন। চোখ দেখে অনেকজন বলে যে মদ খায়, মাতাল, সব সময় মাতাল। এই অভিযোগটা অত্যন্ত নিন্দনীয়। ইদ্রিস আলী শেখ কোনো দিন মদ খায় না, কখনো খায়নি। অথচ আন্দোলন করতে গিয়ে মিঠুন সাহা বলে দিল মাল গিলেছে এবং আমাকে চার্জ, এগুলো একটু তোলা দরকার। আমি বিরোধিতা করার জন্য বলছে না। মিঠুন সাহা বললো মাল খেয়েছে, তো আমাকে ধরলো, ডাকলো অনশন মঞ্চে, অনশনরত অবস্থায় আছি, আমাকে ডাকলো, বলছে কি খেয়েছো, মানে অনশনে বসার আগের কথা বলছে, কি খেয়েছো? বললো, আমি বললাম ভাত খেয়েছি। বললো না, রাত 12টার দিকে কি খেয়েছো? আমি বললাম ভাত। বলছে সত্যি? আমি বললাম হ্যাঁ। দেখি চার্জ করছে, বলছে মাল খেয়েছে, মানে মদ খেয়েছে। তো আমার মাথার খুপড়ি গেল জ্বলে, তেলে বেগুনে জ্বলে গিয়ে সাথে সাথে ভগীরথকে ডাকলাম। ভগীরথ ইজ মাই ইল্ডার ব্রাদার। বললাম এই মিঠুন কি বলছে, মাল খেয়েছে? তো বললো আরে কি বলছো, কাকে কি বলছো? ডাকলাম আহাদ, আমাদের ব্লক কনভেনার, ডাকলাম ওয়াহিদুল ইসলাম কারিকর। মাথাটা এমন বিনবিন করে উঠলো, মনে হলো যেন এখানে তুফান বইয়ে দেই, পুরো ঘাপাঘাপি মারামারি। কিন্তু দেখলাম অনশন মঞ্চ, এখানে এরকম করা যাবে না। মাথাটা সামলে নিলাম। মিঠুন আমার পা ধরে উপনীত হচ্ছে, ভুল করেছে তো করতে হবে, সেটা আমি করলেও করতে হতো, পা ধরতে হতো। তো তাকে আমি ধরে তুলে নিলাম। তো বিষয় বললো মাতাল। আগে বন্ধু বিষয়টা জানতে হবে তার সম্পর্কে, তারপরে কথা বলতে হবে। আপনি একজন শিক্ষক, অথচ আংফাং বলে এটা করবেন না। আর ঐক্য মঞ্চের সাথে আমার যা সম্পর্ক, আমার যা রিলেশন, ধুলোমাটি মেখে বিকাশ ভবনে, সেটা মনে হয় খুব কম লোকেরই আছে। কলজে থাকা দরকার। ইদ্রিস আলী শেখ যখন 50,000 টাকা দেওয়ার কথা উঠেছিল, তো ইদ্রিস আলী শেখ বলেছিল যে আপনারা তো টাকাটা যদি তুলতে হয় অ্যাকাউন্ট থেকে, তাহলে তো 3 জনকে একসাথে দরকার হবে, মিনিমাম 2 জন। ভগীরথ বাবু, মনোরঞ্জন বাবু আর মধুমিতা ব্যানার্জি দিদির মধ্যে মিনিমাম 2 জন সাইন না করলে টাকা উঠবে না। স্পিড পোস্ট বন্ধ হচ্ছিল না। তো আমি ইদ্রিস আলী শেখ নিজে থেকেই বললাম, যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে ইদ্রিস আলী শেখ টাকাটা ধার দিতে রাজি আছে। তো বললো, মানে রিয়াক্ট করলো না। কিন্তু 2 ঘন্টা পরে মনোরঞ্জন বাবু আমাকে ফোন করে বললেন যে মধুমিতা দি কিছু বলেছিলাম। বললাম না, এরকম কথা হয়েছে। তো বললো টাকাটা দিতে হবে। তা আমি বললাম আই এম রেডি। তো তারপর বললাম যে কোথায় পাঠাবো, তার অ্যাকাউন্ট নাম্বার দিন। তো অ্যাকাউন্ট নাম্বার, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিলেন আমাকে। আমি দুপুরবেলা টাকাটা, আলমারিটা খুলে, টাকাটা ঘরেই আছে, 50,000 টাকার বেশি আছে, 70-80 হাজার টাকা আছে। আলমারিটা খুলে টাকাটা বের করতে যাব, তো ফের ফোন আসলো, বললো টাকাটা এই মুহূর্তে আর প্রয়োজন হবে না, আপনার দিল আছে, দিতে পারবেন? মধুমিতা দিদির বাড়ি হচ্ছে বর্ধমানে, মনোরঞ্জন বাবুর বাড়ি হচ্ছে দমদমের কাছে, আমার বাড়ি হচ্ছে নদিয়ার একদম সীমান্তবর্তী বর্ডারে। শুধু মুখের ভাব ভালোবাসা আর কয়েকদিনের দেখা, সেইটুকুর উপর বিশ্বাস করে 50,000 টাকা দেওয়ার ক্ষমতা আপনার কলজেতে কুলাবে? আমি বলেছিলাম যে টাকাটা যদি ফেরত নাও পাই তাহলে তো অসুবিধা নেই, কলজা আছে আপনার। অতএব ইদ্রিস আলী শেখ সম্বন্ধে আঙ্গুল তোলার আগে কলজেটা আপনার কতটা বড়, মনটা কতটা বড়, সেটা আপনি ভাববেন, তারপরে বলবেন। আর আমি বর্তমানে যেটা করতে চাচ্ছি, আমরা কিন্তু ফেলিওর হয়ে বাড়ি এসেছে, অনেকজন স্বীকার করে না, মঞ্চের যারা শীর্ষ নেতৃত্ব তারাও স্বীকার করে না। আমি বলছি স্বীকার করে নিতে হবে যে ফেলিওর আমরা। তো সেটাকে ইয়ে করার জন্য যে অনেক কিছু হয়েছে, এসবগুলো ভুল বোঝানো। ফেলিওর মানে ফেলিওর, আমি পাইনি, মেন জিনিসটা পাইনি, তাহলে তো ফেলিওর নাকি? এখানে শসা গাছ দেখতে পাচ্ছেন, এই শসা, এর লক্ষ্য হচ্ছে শসা নিয়ে বিক্রি করব, শসা হবে প্রতিদিন, সেগুলো বিক্রি করে 20-40 হাজার টাকা ইনকাম করব, এরকম এগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু দেখা গেল শসা হলো না, এই শুধু পাতা হয়েছে, গাছ ভর্তি পাতা।
তাহলে বলবেন যে আপনি এই জমিওয়ালা সফল হয়েছে না, কারণ সে সোজা পায়নি। তো আমি বেতন কাটানোর জন্য গিয়েছিলাম, একটা টাকাও বৃদ্ধি হয়নি, তাহলে আমার সফলতা আসেনি। তার মানে আমি বিরোধিতা করছি। নো, যাতে সামনে এরকম ঘটনা না ঘটে, যাতে আমরা ফেলিওর না হই, যাতে আমরা জায়গাটা করে আনতে পারি, সেই ব্যবস্থাটাই করতে হবে। মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হতে পারে না। রাজনৈতিক যে লিডারগুলো মঞ্চে যাবে, তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে এই শিক্ষকদেরকে খেপিয়ে দাও, আর ওদিকে দাবিটা যাতে না দেয় হোক। এরা খেপে থাক, আর ওদিকে চাইবে সরকার যেন না দেয়, দিয়ে এর উপরে রেগে মেগে খেপে যাতে এরা একে ভোট না দেয়। এটা হচ্ছে রাজনৈতিক চাল। এটা শুধু আজকের নয়, এটা দীর্ঘদিন থেকে যুগ যুগ ধরে এটা ঘটে আসছে। অর্থাৎ রাজনৈতিক লিডাররা গিয়ে সেখানে কিছুই করবে না। সে রাজনীতি তো নেই বন্ধু, এখন রাজনীতি পকেটে পড়া রাজনীতি। সে কে টিএমসি, কে বিজেপি, যে যাই হোক না কেন, তার মেন উদ্দেশ্য আমার পকেট ভর্তি করব, আমার ব্যাংক ব্যালেন্স করব, আমার গাড়ি বাড়ি করব। মানুষের সেবা করার উদ্দেশ্যটা গৌণ। তবে 2-5 জন, হয়তো হাজার হাজার 2-5 জন ভালো রাজনৈতিক লিডার বা জনপ্রতিনিধি থাকতেও পারেন, আছেন, নয়তো দেশ চলবে না। আছেন, ভালো লোক তো অবশ্যই আছেন, কিন্তু তার সংখ্যাটা এতটাই নগণ্য যে সেটা ধর্তব্যের মধ্যে নয়। তাই আমি বলবো, রাজনৈতিক লিডারদের না নিয়ে গিয়ে শুধু পার্শ্ব শিক্ষকদেরকে যদি আমরা নিয়ে যেতে পারি, হাতে পায়ে ধরে সেখানে গিয়ে পেশাগত আন্দোলনটাকে আমরা জোরদার করতে পারি, তাহলে সরকারকে দাবি দিতে বাধ্য হতে হবে। এটাই হচ্ছে ইদ্রিস আলী শেখের কথা, এবং কথাটাকে মিলিয়ে নেবেন। আমি বিরোধী, ঐক্যমঞ্চের বিরোধী না। আপনার কথার সাথে আমার কথা না মিলতে পারে, আপনার থেকে আমার পরামর্শটা ভালো হতে পারে, যদি ভালো না হয় তাহলে নট অ্যাকসেপ্টেবল। কিন্তু আমরা দেখে এসেছি এটা পরীক্ষিত বিষয়, এবং এরকম ঘটনা ঘটলে হয়তো বহু মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাবে না। সেই জন্যে অখণ্ড আন্দোলন, অবশ্যই এটা অখণ্ড আন্দোলন, এবং সেই আন্দোলনটা হবে পেশাগত আন্দোলন। গোপাল বাবু গতকালকেও একটা চ্যানেলে গিয়ে তর্ক করেছে যে আন্দোলন থেকে কোনো কিছু হবে না এবং এসব নাটকবাজি। তার মুখটাকে বন্ধ করতে হবে যে পেশাগত আন্দোলনে আমরা করছি, এবং দাবিটা এইভাবে আদায় করে নিয়ে আসবো। গোপাল বাবু, আপনারা কি করেছিলেন? গোপাল বাবুরা কি করেছিলেন? সময় দেওয়া হয়নি? অবশ্যই এক যুগ সময় পেয়েছেন, অথচ করতে পারেনি। আন্দোলন তো হবেই। বিরোধীরা আন্দোলন করছে না, তাই বলে কাজগুলো থেমে আছে? বিরোধীরা আন্দোলন করছে না, পশ্চিমবাংলায় অন্য দল তারা আন্দোলন করছে না, তারা সরকারের যে অপসংস্কৃতি, সরকারের যদি দুর্নীতি থাকে সেগুলো তারা মুখ খুলছে না, তাহলে দুয়ারে দুয়ারে যাচ্ছেন কেন? তাহলে সব বন্ধ করে দিন। তাহলে বিষয়টা হলো দাবি আদায় করে নিয়ে আসতে হবে বন্ধু, দাবি আদায় করে নিয়ে আসতে হবে। এখানে কোনো ক্লান্তি নেই বন্ধু। আমি নেতা না, কোনো জায়গায় আমার নাম আছে? কোনো মঞ্চে, ঐক্যমঞ্চে, সমন্বয় সমিতিতে আছে? না, কোথাও নাম নেই। আমি একজন সাধারণ প্যারা টিচার। তাহলে আমি যে কথাগুলো বলবো, এখানে কোনো ইন্টারেস্ট নেই, না কোনো নেতাগিরি করার, না কোনো কাউকে প্রভাবিত করার। একটা ইন্টারেস্ট যে একদিকে আমার বঞ্চনা থেকে মুক্তি, এবং সেই সাথে সকলের বঞ্চনা থেকে মুক্তির যে যুদ্ধ আগামী 18ই ডিসেম্বর শুরু হচ্ছে, সেই জায়গায় যেতে হবে। আমরা কিন্তু এতটাই বিভাজিত হয়ে গেছি। দুটো আন্দোলন সামনে আছে। 18ই ডিসেম্বর, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, অবশ্যই লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। একটা হচ্ছে 18ই ডিসেম্বর, একটা হচ্ছে 11ই জানুয়ারি। পার্শ্ব শিক্ষকদের ভিতরে একটা চরম বিভাজন এটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আমি 11ই জানুয়ারি যাদের আন্দোলন, আমার শ্রদ্ধেয় শিক্ষক ওয়াহিদুল ইসলাম কারিগর, আমার চাপড়া ব্লকের অভিজিৎ, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা অবশ্যই আন্দোলনে আসবেন। তবে একটু সমস্যাও আছে, গেলে হয়তো প্যাক দেবে তাদেরকে বাঁকা চোখে দেখবে, এরকম একটা সমস্যাও আছে, ওটা ওরা বলছিল। তো যাই হোক, তাদেরকে আমি বলবো যে আমাদের নিজেদের আন্দোলন বন্ধু এটা, এবং 48,000 সংখ্যাটা কম নয়। যদি আমরা সকলকে গিয়ে হাজির করাতে পারি, হয়তো তৃণমূল ঘেঁষা কিছু শিক্ষক যাবে না, কিন্তু আমরা ইচ্ছা করলে যদি চেষ্টা করি, তাহলে 80% মানুষকে সেখানে জায়গা করিয়ে দিতে পারবো। এটা সম্ভব, এবং সেই জায়গায় গিয়ে যদি আমরা সঠিকভাবে কাজটা করতে পারি, তাহলে দাবি আদায়টাও সম্ভব। সেজন্য ভেবে দেখতে বলবো যে বিভাজিত না হয়ে
ঐক্যের বাতাবরণ তৈরি করে এগিয়ে যেতে হবে। আর আমরা তো একটা ফসল তোলার জন্য যাচ্ছি, যেমন এটা দেখুন, একটা এই যে জমির ক্ষেত, এখানে কিন্তু বেড়া দিয়ে আছে। তো আন্দোলন করতে গিয়ে ছাগলে যাতে আন্দোলনটাকে খেয়ে না নেয়, অনেক যাতে দুর্নাম আমাদের নামে তৈরি না হয়, তার জন্য আগে থেকে যেন মঞ্চ বেড়া দিয়ে রাখে, যাতে সম্পূর্ণ সিস্টেমেটিক ওয়েতে আন্দোলনটা পরিচালিত হয় এবং সম্পূর্ণটাই সিস্টেমেটিক, যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতির জায়গা তৈরি না হয়, সেইভাবেই কঠোর থেকে কঠোরতম পদ্ধতিতে সমস্ত শৃঙ্খলা বজায় রেখেই এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে। তো এইটুকুই বন্ধু, অনেক বড় হয়ে গেল। পরবর্তীতে আবার আপডেট নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।